দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এরই মধ্যে জেনেছেন গত দুদিনে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে শুক্রবার হলো সংঘর্ষ। লাঠিপেটায় নুরুল হক নূর আহত হলেন এবং নানা রকম সমালোচনার মধ্যে দিয়ে বিএনপি সহ ৩টি গুরুত্বপূর্ণ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে আজকে। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক ঘটনা ঘটছে, সবগুলো একই সাথে। এসব নিয়ে আমাদের উৎকণ্ঠা এবং আলোচনার বিষয় আজকে দেশে হচ্ছেটা কি? আজকের আলোচক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের সবাইকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি শামসুজ্জোহা। দর্শক, যাচ্ছি আজকের আলোচনায়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে যেটি বলছিলাম, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপর হামলা হলো এবং আরেকটি দল জাতীয় পার্টি তার প্রধান কার্যালয়ে ভাঙচুর চালানো হলো। রাজনীতিবিদ হিসেবে কি আঁচ করছেন? দেশে এই মুহূর্তে আসলে কি হচ্ছে? ধরেন এমনিতে না, আমি এই ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতাম। দুটো দলের মধ্যে সংঘর্ষ। এই দুটো দলের মধ্যে একটা দলকে আমি এখন ক্ষয়িষ্ঠ মনে করি। তারা আওয়ামী লীগ আমলে খুবই অন্যায় অন্যায্য রাজনীতি করে ফ্যাসিবাদকে ভিত্তি দিয়েছেন, সহযোগিতা করেছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, এর মধ্যে দলটা ভেঙেও গেছে। তো তাদের সঙ্গে এই ২৪ অভ্যুত্থানের খুবই শক্তভাবে পার্টিসিপেট করা, তারপরে যে শিক্ষার্থীরা আজকে এই ২৪-এর অভ্যুত্থানকে সফল করলো, তাদের আগে এই শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নুরুল হক নূর, যে দলটা গঠন করেছেন গণ অধিকার পরিষদ। মানে তারা তাদের সাথে গিয়ে লাগবে, এটা খুবই বেখাপ্পা লাগে আমার কাছে। আমি শুনেছি কারো কারো কাছে, এমনকি গণ অধিকার পরিষদে যারা নেতা আছেন তারাও বলছেন, তারা মনে করেন যে আওয়ামী লীগ তো এখন আসতে পারছে না, এটা রিপ্লেস করা হবে জাতীয় পার্টিকে দিয়ে, এই জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এবং তারা বলছে যে আমরা কোনো হামলা টামলা করিনি, আমাদের রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ওই রাস্তায় মিছিল মিটিং থাকে, সেটাই করছিলাম। এখন এই মিছিল মিটিংটা এত দূর গড়াবে কেন? ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, প্রতিদিন মিছিল করলেও এটা ওই সংঘর্ষে গেল, কারণ অন্যদিকেও তো যেতে পারতো। ৩ নম্বর হচ্ছে, ওখানে যাই হয়ে থাক, ফিরে আসবার পরে তাদের পার্টি অফিসের সামনে তারা ডায়াস টায়াস সেট করে একটা সংবাদ সম্মেলন করে বলছেন তার উপরে হামলা করা হয়েছে। এবং সেই হামলায় আমি ভিডিও যেটা দেখলাম, পুলিশ এবং আর্মির সদস্যরা বেধড়ক পেটাচ্ছেন তাকে। এখনো পর্যন্ত নুরুল হক নূরকে। হাসপাতালে, হ্যাঁ, এবং উনি হাসপাতালে আছেন। এবং মানে এখন হয়তো বিপদের বাইরে, কিন্তু এটুকু শুনেছি আমি যে নাকের এটা বাংলাদেশে ওই যে আসিফ জি। সজীব মাহমুদ, উনি বললেন যে এটা ট্রিটমেন্ট এখানে করা যাবে না, তাকে হয়তো বিদেশে পাঠাতে হবে। এত বড় ঘটনা ঘটলো, পার্টিকুলার আর্মির যারা করলো, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, মানে আর্মির এক্সপ্লেনেশন, একটা এক্সপ্লেনেশন দিয়েছে। এটা আমার কাছে খুবই ছেলে মানুষের মতো মনে হয়েছে, যে তারা বলছেন যে ওখানে একটা মব তৈরি করা হচ্ছিল। মব মানে মবক্রেসি কি জিনিস, আপনার এখানে একদিন জি। কথাবার্তা বলেছি আমরা অনেকখানি। মব এখানে এবং ট্যাগিং। মবক্রেসি জি, ব্যাপার ছিল না। জি। এটা একটা পার্টির প্রসেশন, পার্টি ফিরে এসে সম্মেলন করছে, তার মধ্যে মবের কি ব্যাপার আছে? মব গিয়ে যাতে পার্টির অফিসে হামলা তো করেনি, এরকম ঘটনা নয়। তো আর্মির এই ইনভলভমেন্টের পরে আবার সরকার এমনি, আমি এটাও আপনাদের সাথে বা আপনার সাথেই হুম। আলোচনার সময় বহু সময় আমি বলেছি যে সরকার রাজনৈতিকভাবে একদম প্রায় সম্পূর্ণভাবে ব্যর্থ সমস্ত জায়গায়। এইখানেও একটা ছোট্ট ঘটনা এমন একটা বিবৃতি দিয়েছে, পড়লে হাসি পায়। মানে একজন উপদেষ্টা যদি বলে আমি তীব্র নিন্দা করছি, ঘৃণা জ্ঞাপন করছি, তা আপনি উপদেষ্টা, আপনি তা এবং করবেন কেন? সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে। উপদেষ্টা তার ব্যক্তিগত ফেসবুক পেজে দিয়েছেন। কিন্তু জি, সরকারের পক্ষ থেকেও এরকম একটা কথা সরকারের বলা পক্ষ থেকে বলে, এইটা কিভাবে হয়? এবং একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, হুম। স্বরাষ্ট্র উপদেষ্টা কথাবার্তা বলছে যে পুলিশ অফিসারের সাথে। আমি শেষ পর্যন্ত একজনকে জিজ্ঞেস করলাম, সরকারের অনেক বড় কর্মকর্তা নন, কিন্তু কর্মকর্তা তিনি। উনি বললেন যে না, এটা একটা এআই দিয়ে করা। তো সেটা বললেন না কেন? হুম। যে এটা একটা ফলস জিনিসটা এই করেছে, হুম। এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি, তাও তারা বলেননি। সব মিলে মানে এটার সাথে যদি না, ওই যে আপনি বলছেন আপনাদের শিরোনাম করেছেন কি হচ্ছে, হুম। পরের বিষয়গুলো যদি দেখেন,
তাহলে কিন্তু ভয়ানক অ্যালার্মিং মনে হয় আমরা আমার। সেই বিষয়গুলো ডিটেইলে যেতে চেষ্টা করব। একটা বিষয় বলি, শামীম হায়দার পাটোয়ারি তিনি জাতীয় পার্টির মহাসচিব এখনকার। তিনি বলেছেন যে আমরা প্রাথমিকভাবে যা মনে করছি, উম জাতীয় পার্টির এই অফিসে যে হামলা করা হয়েছে সেই হামলাটি আ নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। এটা হচ্ছে তার বক্তব্য। অন্যদিকে গণ অধিকার পরিষদের আবু হানিফ নামে একজন নেতা, তিনি বলেছেন কে বা কারা জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়েছে সেটা আমরা জানি না। তো আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে কে বা কারা বা জনগণের নামে সাধারণত রাজনীতির মাঠে এটা খুবই প্রচলিত। এইটার মধ্যে দিয়ে আসলে মানে অন্য কারো উপর দিয়ে চাপিয়ে দেয়া, চালিয়ে দেয়া এই ধরনের ব্যাপার আবার এখানে মনে হচ্ছে। আবু হানিফকে এরকম সিরিয়াসলি নেওয়ার ব্যাপার আছে তা তো আচ্ছা। উনি এমন কোনো পরিচিত নন। হুম, ওনার এই বক্তব্য গণ অধিকার পরিষদের বক্তব্য হবে যে আমি তা মনে করি না। হুম, কারণ আমি গতকালকে তাদের যে মানে মানে একটা বা দুটা ফারুক যে আগে জি। আটটিতে হুম, ছিলেন, ওনার সাথে ছিলাম আমি। উনি যেটা বলেছেন যে আমরা মোটেই জাতীয় পার্টি অফিসে যাইনি, হামলা করার তো প্রশ্নই নেই। হুম, ওটা বলছিল যে আমরা রুটিন মিছিল করি, সেই রকম মিছিল করলাম। এখন কি হয়েছে জানেন? আমি মনে করি যে ২৪ এর অভ্যুত্থানের পরে ইউ কল স্পেড আ স্পেড। না, আমি আপনি এটা যদি শুধু, আপনি হানিফের কথা বলেছেন যে তাকে অত গুরুত্বের সাথে নেয়া যায় না। বাট রাশেদ খান সে গণ অধিকার পরিষদের সেক্রেটারি। সে কিন্তু বলেছে যে ৪৮ ঘন্টার মধ্যে, মানে সেই সময় থেকে তিনি বলেছিলেন যে ৩ টি দাবি করেছেন। তার প্রধান দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। না ওইটাই তো আমি এখন বলতে জি। যাচ্ছিলাম হুম, যে তারা একটা রুটিন করলে জাতীয় পার্টির ইস্যুটা এত বড় হলো কেন? আচ্ছা। এটা আমি হুম, বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ যদি বলতো, "হ্যাঁ, স্বৈরাচারের দোসর তাকে মানবো কেন?" হুম, আমি যদি বলি, "না, মানতে কে বলছে?" ওই একটা বিতর্কের মধ্যে আমি জড়াতে চাচ্ছি না। আমি আমি দেখছি কি জানেন? জাতীয় পার্টিকে আমি ক্ষীয়মান, ক্ষয়িষ্ণু, ম্রিয়মাণ মনে করি। আচ্ছা। ইট ইস ইন দ্য ওয়েন, এটা হুম, উঠছে না। তার মধ্যে ভেঙে গেছে। কিন্তু এই ঘটনায় জাতীয় পার্টি আবার লাইমলাইটে আসলো। হুম, এবং জানান দেওয়া হলো যে জাতীয় পার্টির মধ্যে দিয়ে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং তাকে প্রতিবেশী দেশ তাদেরকে মদদ দিচ্ছে। এটাতে কি লাভ হলো আমি তো বুঝতে পারলাম না। মানে সর্বাংশে আমি আন্তরিকভাবেই মানে নূরের উপর যে অত্যাচারটা করা হয়েছে আমি তার জন্য তীব্র নিন্দা করি। আমি মনে করি দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত এবং এই যে তদন্ত কমিটি করবে, তদন্ত করে তারপরে বার করবে, এগুলো একটা ধাপ্পাবাজি মনে করি। কেন? দেখাই তো যাচ্ছে কোন লোকটা করেছে। হুম, তো আমি ভিডিও ফুটেজ দেখে তো করতে পারি। আমরা তো বহু জায়গায় দেখেছি যে এরকম ঘটনা ঘটলে ভিডিও ফুটেজ দেখে তখন যদি সরকারি কোনো কর্মকর্তা থাকে সঙ্গে, সঙ্গে তাকে পোস্ট আউট করেছে অথবা তাকে ডিউটি অফ করে দেওয়া হয়েছে জি। বা বরখাস্ত করা হয়েছে। এখানে তো কিছুই করা হলো না। কেন করা হলো না? তা আমি বুঝতে পারলাম না। তার ফলে এরকম ব্যাপারটা দাঁড়ালো যে এই ঘটনার মধ্যে আরো অনেকগুলো প্রশ্ন রয়েই গেল। এটার কোনো সমাধান হতে পারল নুরুল হক না। নূর একটি পার্টির আ নেতা। জি। এবং কিছুদিন আগে তিনি ছাত্রনেতা ছিলেন। এই সমস্ত এই এরকম কিছু বৈশিষ্ট্যের জায়গায় চিন্তা করলে আপনার সঙ্গেও মিলে যায়। আপনি ছাত্রনেতা থেকে আসা, আপনি পার্টির নেতা। আপনার মনে হয় কিনা যে এই ঘটনার মধ্যে দিয়ে কোনো একটা বার্তা রয়েছে যেটি নির্বাচন পূর্ববর্তী অবস্থা, যেটি অনেকে ইঙ্গিত করেছেন। সোশ্যাল মিডিয়া শুধু নয়, অনেক গণমাধ্যমেও অনেকে ইঙ্গিত করছেন। যেটির মধ্যে এক ধরনের ইঙ্গিত রয়েছে। কিন্তু কেউ স্পষ্ট করছে না। আমি ১ম এ বলি আমি এরকম অস্পষ্ট কথা বলা পছন্দ করি না। জি, যে কেউ বলেন আমার ভালো লাগে না। আর জি। নিজে আমি বলি না। এইখানে বার্তাটা কি হতে পারে সেটা আপনি বললেন না। তো মানুষ আরো কনফিউজড হবে। কনফিউজড হবে, রাইট। তো এইটা বলবার দরকার কি আছে? এটা একটা ভাবনার কথা আপনি বাকি জিনিসগুলো যদি মেলান তাহলে একটা জিনিস হতে পারে এমনিতেই তো ধরেন নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনী যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার প্রক্রিয়া এক জায়গায় আটকে আছে। এবং সেখানে কথাবার্তা এরকম হয়েছে যে সরকার এরকম করে বা নির্বাচন কমিশন এইভাবে নির্বাচনের রোড ম্যাপ ডিক্লেয়ার করে খুবই অন্যায় কাজ করেছেন। আমরা বাধ্য করব নির্বাচন কমিশনকে এখান থেকে সরে যেতে। বাধ্য করা পর্যন্ত চলে গেছে আরো কতদূর যাবে? ওই দিকগুলো ভাববার বিষয় যে আসলে কিছু পলিটিক্যালি কি হচ্ছে? আর তার সঙ্গে, সঙ্গে আমি জানি আপনি সব বললেন যে পরে আসবেন। হুম, হুম, কিন্তু হুম। তবুও আমি আমার আলোচনা না, খাতিরে নিশ্চয়ই। বলি, বলুন। মানে এইখানে যেমন সামরিক বাহিনীকে তৎপর দেখলাম এই ব্যাপারে। হুম। তাদের ব্যাপারে হ্যাঁ, পুলিশের তো পুলিশও ছিল। জি। কিন্তু আমি একইভাবে দেখলাম আজকেই বোধহয় নিউজটা আসছে যে সামরিক বাহিনীর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। মানে এইটা কিন্তু একটা স্ট্রাইকিং নিউজ আমি মনে করি। স্ট্রাইকিং ভালো বা মন্দ আমি সেটা বলছি না। স্ট্রাইকিং বলছেন। হ্যাঁ, হুম, স্ট্রাইকিং নিউজ। হুম। স্ট্রাইকিং কেন? কিন্তু যাকে তাকে স্ট্রাইক করবে যে আর্মি চিফকে আর্মির চিফের চিফ জাস্টিসকে প্রয়োজন হলো কেন? আলাদা করে দেখা করলেন কেন?
does he want an explanation of some legal points, some constitutional points? আর তো কোনো এজেন্ডা থাকতে পারে না তার সাথে। ব্যক্তিগত পর্যায়ে দেখো তারা বলতেন যে ব্যক্তিগত পর্যায়ে উনি তার আত্মীয় হন ইত্যাদি একটা বলতে পারতেন, এটা তো আমরা আগে কখনো শুনিনি। এর সাথে সাথে আবার আরেকজন স্টাফ অফিসার সম্ভবত তিনি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আজকে আবার প্রধান উপদেষ্টা 3টা পার্টির সাথে বললেন যে আলাদা আলাদা বৈঠক করছেন, জামাতের সাথে বৈঠক হয়েছে, অন্যদের সাথে বৈঠক হয়েছে। তার মানে কোনো একটা বজঘটকতা চলছে, কোনো একটা জটিলতা তৈরি হয়েছে, অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে, যেটা নিষ্পত্তি করবার জন্য অনেক পরিশ্রম ইত্যাদি দিতে হচ্ছে। এটা কি অনেক গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যেটা নির্বাচন বা এই সরকারের স্টেবিলিটি? এরকম একটি প্রসঙ্গ আমি দেখলাম যে ডক্টর ইউনূসের সরকারের এই কতদিন থাকবেন এবং তার থাকা না থাকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। ওনার ব্যাপারে তো প্রশ্ন তোলাই যায়, কারণ অনেস্টলি বললে ওই সবসময় আমরা বলি উনি স্কাই হাই একটা হাইটের মানুষ, কিন্তু উনি মাটিতে যখন নামেন তখন মাটির সাথে ওটাকে মেলানো যায় না। কারণ উনি দায়িত্ব নিয়েছেন দেশ প্রশাসন পরিচালনা করবার জন্য, উনি তো দেশ শাসন করছেন না, রাজনীতি ভাবে তো করছেনই না, রাজনীতির সাথে তার কোনো সংস্রবই নেই, নির্বাচনের চাইতে বড় রাজনৈতিক ইস্যু তো নেই, এটার ব্যাপারে তেমন কিছু করেনি। আজকে তিনি বসছেন নির্বাচন নিয়ে আলোচনা করতে, নির্বাচনে যে যে জায়গাতে ত্রুটি বা আটকে যাওয়ার মতো হয়েছে সেটার ব্যাপারে উনি খুব থরো হবার কথা, বিকজ উনি ইনভলভই ছিলেন না। এইটা আজকে আপনার ঐকমত্য কমিশন বরঞ্চ 7টা দলকে ডেকে আলাদা করে আলোচনা করেছে, তারা বিএনপি এবং এই 2-3টে দলের সাথে আলাদা আলোচনা করেছে, আগামী কালকেও তারা কয়েকটা দলের সাথে বলবে। ওইটা হলো যে থিওরিটিক্যাল, ইথিক্যাল, পলিটিক্যাল যে সমস্ত কোশ্চেনে আটকে গেছে সেগুলো আলোচনা করে করে একটা ঐক্যবদ্ধ বা সবার কাছে গ্রহণযোগ্য একটা সনদ তারা হাজির করবে বলেছে, 5 তারিখের মধ্যে তারা করবে। ওইটা একটা প্রক্রিয়া বোঝা গেল, কিন্তু ডক্টর ইউনূস যে এটা করলেন, মানে আজকের বৈঠকের কথা বলছেন? হ্যাঁ, আমি অ্যাফ্রেইড আগামী কালকে আপনি নিউজ পেপার পড়ে কিছু বুঝতে পারবেন না ঠিক মতো। মানে আপনার কাছ থেকেই সাহায্য নিয়ে আমি জামাতের ব্যাপারে যেটা দেখলাম, জামাতকে ব্যাপারে খুব গার্ডেড কথাবার্তা বলেছে। এখন আপনি সবার সামনে বলেন, এই যে বার্তা দেওয়ার কথা বলা হচ্ছে তার আপনি ক্লিয়ারলি বলেন জামাত সংশয় প্রকাশ করেছে এর মধ্যে নির্বাচনটা ঠিক মতো হতে পারে কি না। এমনকি নুরুল হক নুরুর দল থেকেও কিন্তু এই কথা বলা হয়েছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ে তারা সন্দিহান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আমার মনে হয় এটা 3য় বা 4থবার বিভিন্ন মহল থেকে দাবি তোলা হলো। নির্বাচনের প্রসঙ্গে আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে বারবার যদি এই রকম দাবি আসতে থাকে তাহলে সেটা ক্রেডিবিলিটি হারায় নাকি ঠিক থাকে আপনি মনে করেন? না, ক্রেডিবিলিটি তো ওনার খুব আছে বলে আমার মনে হয় না। কেন বললাম, মানুষটা খুব সরল লাগে আমার কাছে, যখন দেখা হয় কথাবার্তা বলে চমৎকার লাগে, কিন্তু ওইটা দিয়ে তো দেশ চলছে না। দেশ চলবার জন্য যা দরকার সেটা তো উনি করছেন না বা করতে পারছেন, আমি যেরকম করেই বলি। এখন ধরেন এই যে নূরের উপর হামলা হলো, নূর যদি এরকম করে বলে বা তার দল যদি বলে এটার যতক্ষণ তো শুরু না হচ্ছে আমার দল নির্বাচনে যাব না, কথার কথা বলছি, আমি পরামর্শ দিচ্ছি না, তো বলতেই পারে যে আমি কি আরেকবার মার খাবো নাকি, আরেকবার আমাকে আর্মি পুলিশ পিটাবে নাকি, আমার কি কোনো সিকিউরিটি আছে, গভর্নমেন্ট সিকিউরিটি গ্যারান্টি দিক, গভর্নমেন্ট তো দিতে পারবে না, কিভাবে দেবে যদি তার আগে এটার বিচার করতে না পারে। সেই সব দিকে হোম মিনিস্ট্রির সবচেয়ে বেশি দরকার ছিল যে তিনি যাতে এই ব্যাপারটাকে মানে পজিটিভলি প্রপারলি হ্যান্ডেল করতে পারেন, আমি সেটা তার তো দেখছি। নির্বাচন তফসিল ঘোষণা হবে কয়েক মাস পরে, এরকম একটা সময় দলগুলোর যারা প্রধান ব্যক্তি তাদের ক্ষেত্রে তো আরো বেশি সচেতন থাকা, সেনসিটিভ থাকা দরকার বলে মানে মনে হয়, যে আর তফসিল ঘোষণা করলে তো আরো বেশি সেনসিটিভ হয়ে যায় সব বিষয়গুলো। নিশ্চিতভাবেই আপনি ইয়ার চিফকে, দলের চিফকে যদি না দেন তাহলে ওপিনিয়ন ভেন্টিলেশন হবে কেমনে, ওপিনিয়ন গঠন করবেন কেমনে, তাকে ধরে আপনি পিটাচ্ছেন, তাহলে এটা কিভাবে হলো? এটা কোনোভাবে নির্বাচনে ইঙ্গিত দেয় না। এবং ওই জন্য মানে জামাত যে সংশয় প্রকাশ করেছে সেটা এক কারণে, চাঁদাবাজি এই ওই, কিন্তু আবার বলেছে যদি সরকার এখন থেকে ঠিক মতো করে কেয়ার করে তাহলে সফল নির্বাচন সম্ভব, সেটা আমিও মনে করি, কিন্তু বাকি যেগুলো বললাম আমি সেগুলোর ক্ষেত্রে নয়, সেটা তো জানি না। এবং আমি ডেফিনেটলি এটা বলবো, এর আগে একবার এই প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন, তখন প্রশ্ন উঠেছিল প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা কি ডাকতে পারেন, সবাই বলেছে পারে না, তো ডাকলেন কেন? তার মানে ওইখানেও কোনো একটা বড় ধরনের কিছু ছিল যার জন্য ইয়ে হয়েছে। তারপরে আপনি যখন জুলাই সনদ তৈরি করবেন তখন এমন একটা ড্রাফট করেছেন ওই যে অঙ্গীকার নামার মধ্যে
যে আমরা এখানে যেগুলো লিখছি, যেগুলো এখানে মধ্যে ধার উপধার আছে, তার উপরে কোনো কনস্টিটিউশন কথা বলতে পারবে না, কোনো কোর্ট কোনো রায় দিতে পারবে না। সবাই এবারে বলেছে এটা হবে না। জি আমি ধারণা করি যে তাদের এটা অ্যামেন্ড করতে হবে এবং তাদের এখানে একটা কিছু করতে চেষ্টা করে যাতে সবাই গ্রহণ করে। তাহলে এই লিগ্যাল পয়েন্ট যে আছে সেরকম লিগ্যাল পয়েন্ট তো আরো অনেক কিছু আছে। আমি নিশ্চয়ই। দুটো একটা তুলতে চাচ্ছি না এখন, কারণ আমি মনে করি যে সেগুলো অনেকের মধ্যে আছে। এই সরকারের বৈধতা নিয়েও তো প্রশ্ন তুলছে অনেকে বিভিন্ন কারণে। এই সবগুলো প্রশ্নের আনসার অন্তত জনগণকে স্যাটিসফাই করতে পারে মতো জায়গায় আপনাকে যেতে হবে। এই দিকে তো সরকার যাচ্ছে না। একটু সেই আলোচনাটা যেতে চাই যেটা আপনি করছিলেন যে জাতীয় পার্টির ক্ষেত্রে আওয়ামী লীগের আসা না আসার বা তাকে জড়িয়ে যে ইঙ্গিতটা আপনি দিচ্ছিলেন, যেটি বলছিলেন সেটার ব্যাপারে অনেকেই কথা বলেছেন। আমি একজনের কোট আপনাকে পড়ে শোনাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা। তিনি বলেছেন, "রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি একটি চিহ্নিত ফ্যাসিবাদী দল।" আনকোট। এটা হচ্ছে তার বক্তব্য। আমার প্রশ্নটা এরকম যে জাতীয় পার্টি নিজেই তো মাঠে নামতে পারছে না। তার মধ্যে উপর দিয়ে আসলে কিভাবে আ আ আওয়ামী লীগ আসবে? মানে আমি একটা কথা বলি, হয় কি জানেন, এই সমস্ত আলোচনায় আপনি যদি জাস্টিস করতে চান তাহলে হুম, আপনাকে সত্যটা বলতে হবে, নিশ্চয়ই। বোঝাতে হবে। হুম, আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করতে গিয়ে ব্যর্থ হয়েছে যে উনি বললেন, রিফাইন আওয়ামী লীগ করার জন্য কি চেষ্টা হয়েছে? আমি তো কিছু দেখিনি। হুম, বরঞ্চ আমি এরকম শুনেছি এবং সেটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে শুনেছি যে তাদের যিনি সভাপতি শেখ হাসিনা, উনি তার জায়গায় অন্য কাউকে দিতে রাজি নন। তার যে হুম, ফ্যামিলি অলিগার্কিটা তৈরি হয়েছে, এইখানে উনি কাউকে কোনো ছাড় দিতে রাজি নন। তাহলে ওখানে রিফাইন্ড আওয়ামী লীগ হবে কেমনে? ওইটা সেটাই। একটা ভুল কথা যে হুম, ওইটাতে ব্যর্থ হয়ে এটা করছে, কাজেই এরকম করছে। তার মানে হচ্ছে যে এখন যে এরকম করে লাঙ্গলের ঘাড়ে চড়ে নৌকা পার হবে বলে হুম, মনে হুম, হচ্ছে, সেটা বোধহয় তাদের সম্মিলিত সিদ্ধান্ত। এরকম আমি মনেই করি না। এটা হতে পারে না। ২ নাম্বার কথা বলি, মানে হয় কি জানেন? আপনি ৫ জন, ১০ জন, ৫০ জন লোক নিয়ে একটা পরিকল্পনা করতে পারেন। ষড়যন্ত্র বলেন, যাই বলেন, একভাবে সেটা করা যায়। কিন্তু ৫ কোটি মানুষকে নিয়ে পারেন না। হুম, লক্ষ মানুষকে নিয়ে আপনি পারেন না, এটাই হলো বাস্তব। আওয়ামী লীগ নির্দেশ দেবে তোমরা লাঙ্গল মার্কায় ভোট দাও। এলাকায়, এলাকায় এটার প্রতিফলন হতেই পারে না। হতে পারে না কারণ আমরা তো মাঠে হুম, থাকি। হুম, আমি মনে করি হ্যাঁ, কিছু, কিছু হবে যারা খুবই কমিটেড। আওয়ামী লীগ, বিএনপির মতো দলগুলো তত কমিটেড লোক আছে নাকি তাই? ওরা বরঞ্চ দেখবে যে এলাকাতে যে জিতবে তার সাথে একটা সম্পর্ক করার জন্য হুম। তাকে ভোট দেই বা তাকে আমি গুড বুকে রাখি। সে ওই চ্যালেঞ্জ দিতে যাবে বলে আমার মনে হয় না। সো এইটার জন্যে এত বড় ঘটনা, এইটা খারাপ। আপনি একটা ক্যাম্পেইন এর অর্থে বলছেন জি। যে আওয়ামী লীগ এখন এটা করতে পারে। জাতীয় পার্টিকে আমি চাই না নির্বাচনে অংশ নিক। আমি চাই যেহেতু তারা ওদের দোসর ছিল হুম, তাদেরকে ব্যান করে দেন। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি সাপোর্টই করব। হুম, এরকম কথা তো আমরা আগে বলেছি। হুম। এখনো বলি। যদিও অত বড় করে বলি না কারণ এত বড় বিষয় এটা মনে হয় না। কিন্তু এই কারণে একটা কাহিনী বানিয়ে ফেলতে হবে। এই কারণে একটা ইভেন্ট তৈরি করতে হবে। এই মনে করছি না। এই যে পরিস্থিতিগুলো ঘটলো, বিশেষ করে নুরুল হক নূরের উপরে যে হামলাটা, সেটার যদি তারা বিচার চেয়েছে, তারা তদন্ত কমিটির কথা বলেছিল। তারপরে তদন্ত কমিটি গঠন হয়েছে। যেটির ব্যাপারে আপনি খুব একটা আস্থা দেখালেন না যে আসলে তদন্ত কমিটি দিয়ে খুব একটা কাজ হয় না। কিন্তু ব্যাপারটাকে এইভাবে দেখা যায় কিনা যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। তার আগে কোন একটা রাজনৈতিক দলের প্রধান নেতাকে নুরুল হক নূর না, এভাবে যে কোন একটা দলের আরেকটি দলের আ প্রধান কার্যালয় পোড়ানো হচ্ছে। এই সিম্বল গুলো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো নির্বাচনকে হুমকির মুখে ফেলতে, নিরাপত্তা পরিস্থিতির মুখে হুমকি ফেলার জন্য যথেষ্ট কিনা? অবশ্যই। আপনি কি এটা বাড়বে বলে আরো শঙ্কা দেখেন? মানে ধরেন এইটা যদি ওই ডিজাইনে হয় তাহলে তো এটা বাড়বে। এবং একটা কথা আপনি বলেননি এখানে, নিশ্চয়ই জানেন যে আজকে সন্ধ্যার দিকে রাপা প্লাজা থেকে শঙ্কর পর্যন্ত আওয়ামী লীগের ১০০-১৫০ জন লোকের একটা মিছিল হয়েছে। জি, তো এইরকম মিছিল করলেই একটা কোনো গুণগত কিছু হয়ে যাচ্ছে, কোনো বড় ইভেন্ট হচ্ছে আমি তা জি। মনে করছি না। কিন্তু রাপা প্লাজা থেকে শঙ্কর পর্যন্ত মিছিল হলো। পুলিশকে যখন জিজ্ঞেস করা হলো, "আপনারা কি করলেন?" বলল, "আমরা যেতে, যেতে দেখলাম যে তারা চলে চলে গেছে। গেছে। ককটেল ফোটাচ্ছে, এই করছে, ওই করছে।" পুলিশগুলো আমরা তো এই এবং রাজধানীর খুব গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, সেই তো। আমরা এই ১৫ বছর তো আমরা পালিয়ে, পালিয়ে বেড়েছি। পুলিশ কত তৎপর হয়। হুম, গোয়েন্দারা কত দক্ষতা আছে তাদের, এ সম্পর্কে আমাদের ধারণা আছে। এগুলো কোনো স্টেটমেন্ট না। তো এই জিনিসগুলো যখন হচ্ছে তার পাশাপাশি এই ঘটনা দেখেন, মানে ২+২ একটা দিকে অঙ্কের দিকে যাচ্ছে। এইটা অ্যালার্মিং মনে করি আমি।
এবং এইটার সঙ্গে সঙ্গে যদি এমন হয় যে গভর্নমেন্ট আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো উন্নতি করতে পারলো না, গভর্নমেন্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভালো করতে পারলো না, মানুষের মধ্যে সংখ্যা দেখা দিল। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা শুনেই যাচ্ছি যে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের হামলা করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের উপর হামলা করছে। 144 ধারা জারি করা হয়েছে সেখানে। তাহলে এই এখন 140 ধারা জারি করে, তারা কি কিছুই করেনি কেন? মানে এটা কি বের করা সম্ভব না? এটা কি বন্ধ করা যায় না? করছে না কেন? এই যে ইভেন্ট গুলো তৈরি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আমি দুটো বিষয় একসাথে বলি, যেমন ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর এই সমস্ত জায়গায় নয় ইলেকশন হবে, সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেটা এক ধরনের উত্তেজনা, এক ধরনের একটা অস্থিরতা, বা এটাকে এক ধরনের ভালো দিকও বলা যায়। কিন্তু আপনি বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে 144 ধারা পর্যন্ত গড়ালো, এবং একই সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটি ময়মনসিংহে, সেখানে সমন্বিত ডিগ্রির দাবি, মানে কম্বাইন্ড ডিগ্রি বলে তাদের একটা দাবি আছে, সেই দাবিটার নিয়ে উপাচার্য সহ 200 শিক্ষককে একই সাথে অবরুদ্ধ করা হয়েছে আজকে। এটা কি মানে সারা দেশে এটা কি কোনো, এটাও কোনো বার্তা দেয় কিনা, মানে এটা কোনো অর্গানাইজড বিষয় মনে হচ্ছে কিনা, নাকি বিচ্ছিন্ন ভাবে? বার্তাটা কি রে আমি তো তা বলতে পারবো না, কিন্তু আমি মনে করি খুবই সজাগ থাকা দরকার। এর মধ্যে কি আছে বেরোবে, না বেরোলে তো কিছু নেই। মানে পরপর এগুলো হবে কেন? একই সাথে, হ্যাঁ হ্যাঁ, পরপর এগুলো হবে, নেচারটা একই রকম, এবং একটা আনস্টেবল বা একটা ইনস্টেবিলিটি তৈরি করবার মতো একটা ঘটনা ঘটছে। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক আন্দোলন শুরু হওয়ার নজির আছে। হ্যাঁ, সেই যে কারণে এটা একটা রীতিমত উদ্বেগের বিষয়। সরকার এই ব্যাপারে যত তাড়াতাড়ি সজাগ হয় বা এগুলো হ্যান্ডেল করার চেষ্টা করে, অ্যাড্রেস করে, তার আগে কোনো কিছু বলা তো খুব প্রপার হবে না। এবারে প্রশ্নটা একটু আগের একটা প্রসঙ্গ ধরে, কারো উপরে হামলা হলে বা মব হলে আসলে সরকার সবার ক্ষেত্রে একরকম আচরণ করছে বলে মনে করেন কিনা, এই প্রশ্নটা এই জন্যই উঠছে। ধরুন আপনি মঞ্চ ৭১ উপরে যখন হামলা হলো বা একটা মব তৈরি হলো সেখানে, ওই অনুষ্ঠান স্থলে, সেখানে যাদের উপরে মব হলো তারাই অভিযুক্ত হলেন, পরে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। আবার নুরুল হকের নুরুল দলের উপরে আরেকটি পার্টির, জাতীয় পার্টির অফিসে হামলা করার অভিযোগ এখনো প্রমাণিত না, কিন্তু তাকে পেটানো হলো। এই যে মানে একেক সময় আইন শৃঙ্খলা বাহিনী একেক রকম মানে ভাবে আমরা উপস্থিত হতে দেখছি। হুম। এটার আসলে কি কারণ থাকতে পারে? মানে দেখেন, মানে আপনি খুব ভালো মানুষ হলেও আপনি কি বলবেন? এটা আমি বিশেষ করে আপনার ওই যে টঙ্গীপাড়ার ঘটনার পরে বলেছিলাম। এরা যাবে, ওরা প্রতিরোধ করবে। একদম সাজুরাম, মানে স্পষ্ট মিলিটারি বিষয়টা, হ্যাঁ। প্রিপারেশন। গভর্নমেন্টের কি কাজ ছিল? ডিক্লেয়ার করে দাও 144, যেটা চট্টগ্রামে করলো। জি। 144 মাইক নামিয়ে দেবে, কেউ কোথাও থাকতে পারবে না, আর্মি ঢুকে যাবে। স্টপড এভরিথিং। এরকম আগে হয়েছে তো? তো এটা তো তারা সেখানে করলো না। ঠিক এইখানেও ধরেন, এই যে ডিআরইউতে যেটা ঘটলো মঞ্চ ৭১-এর ব্যাপারে, যদি সরকার মনে করে যে এটা একটা পরিস্থিতি তৈরি করতে পারে যেটা আমাদের হ্যান্ডেল করবার বাইরে চলে যাবে, ট্যাকল করতে পারবো না, তাহলে সেটা তারা বন্ধ করে দিতে পারতো, নিউজ হতো এটা করতে দেওয়া হয়নি। তারা করতে দেয়নি, সেটা আরেকটা কাহিনী হবে। তো ওই এই মবক্রেসি এইখানে তো অ্যালাউ করা হলো ভার্চুয়ালি, আর এইখানে ব্যাপারটা উল্টা হয়েছে। তাতে মনে হয় না যে কোনো ধরনের মবক্রেসি গভর্নমেন্ট অ্যালাউ করছে, কোনোটা অ্যালাউ করছে না। মানে দৃশ্য তো তাই। এইটার কনক্লুশন এত ডেফিনেটলি করা যাবে কিনা, এটা সরকার একটা প্রপার ব্যাখ্যা দিলে হয়তো আমি আমার কথাও অ্যামেন্ড করবো বা চেঞ্জ করবো, কিন্তু এখন পর্যন্ত আমি এটা নিশ্চিতভাবেই বলবো। ধরেন ডিআরইউতে লতিফ সিদ্দিকীর সাথে যে আচরণটা করা হয়েছে আমার একেবারেই ভালো লাগে নাই। লতিফ সিদ্দিকীকে আমি বহুদিন ধরে চিনি, মানে লতিফ সিদ্দিকীর সাথে আমার ধরে পার্সোনাল টাচও আছে, এরকম যে আমাকে অ্যারেস্ট অবস্থায় নিয়ে গেছে পিজিতে, আমার সাথে ডাক্তার খুব ভালো ব্যবহার করে নাই, অনেক বেলা হয়েছে, খাওয়া নাই। লতিফ ভাই তখন একটা কেবিনে ছিল, খবর পেয়ে উনি বেরিয়ে এসে আমাকে নিয়ে গেছেন, চলো খাওয়াবো তোমাকে। ডেপুটি জেনারেল পরে দেয় নাই, এবং খুব দুঃখ করেছেন। মানে আমার সেদিন এরকম টাচ করেছে যে এই লোকটা, আমি যে এত কষ্ট পাচ্ছি, আমার যে খিদা লাগতে পারে, এইটার জন্য যে বললেন, ভালো লেগেছে। এমনি তো বড় ভাইয়ের মতোই ছিলেন তিনি। তারপরে বিষয় হচ্ছে যে উনি কিন্তু ২৪-এর আন্দোলনের বিরোধিতা করেননি। না। আমি শুনেছি যে উনি তার ফেসবুক লাল করেছিলেন। আমি শুনেছি উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ, স্টেটমেন্ট দিয়েছেন। আমি ওখানকার লোকের কথা থেকে শুনেছি। এগুলো না জেনে আপনি তার উপর হামলা করবেন কেন? এইখানে আপনি বলবেন
নূর হচ্ছে 24-এর সৈনিক, তাকে হুম, প্রোটেক্ট করতে হবে, ভেরি রাইট, করতে হুম, হবে। আর ইনি 24-এর সৈনিক নন, কিন্তু উনি আওয়ামী লীগের এটার প্রতিবাদ করে পদত্যাগ করেছিলেন, তার সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ চলে গেছিল, দল থেকে বহিষ্কার হয়েছিলেন, হুম, সেই লোকের সাথে এটা করা হলো এবং তারপরে তার নামে মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে জেলে দিয়েছে। পাঠানো হবে। এটা কোনো কথা হলো না তো, কোনো কথাই হতে পারে না এটা। এর মধ্যে কি মনে হয় যে সরকারের আসলে দৃষ্টিভঙ্গিগত সমস্যা মনে হচ্ছে আপনার কাছে? নাকি অন্য কোনো বিষয় থাকতে পারে? আমি শুরু থেকেই একটা কথা, একটা শব্দ পছন্দ করছি এই সরকার সম্পর্কে, দ্যাট ইজ স্টুপিডিটি। হুম। আমি একেবারে শেষ প্রান্তে আমরা। আপনি যে আলোচনা, যে মতামতগুলো দিলেন আমি যদি ঠিক ট্রান্সলেট করতে পারি তাহলে মনে হচ্ছে এক ধরনের নির্বাচন ঘিরে আ অশুভ শক্তি বা নির্বাচন ঘিরে এক ধরনের আ শঙ্কা আপনি প্রকাশই করেছেন। এক ধরনের মানে হতে পারে এই ধরনের কথাই বলেছেন। আমি তারেক রহমানের একটি বক্তব্য আজকের একটি মিটিং এ তিনি বলেছেন, "নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে ক্রমেই এবং এটি বাড়ছে" বলে আরো অনেক লম্বা বক্তব্য রেখেছেন তিনি। আ আপনিও এটার সঙ্গে একমত কিনা? মানে আমি এই ল্যাঙ্গুয়েজে বলি, কিন্তু আমি যে হুম, কথা বলেছি তার মানে তো এটাই। সেটাই। মানে এর সাথে উনি আবার যদি অন্যদের কথা বলেন, হয় হুম, কি ধরেন অশুভ তৎপরতা, অপশক্তি এগুলো সবই বলতে পারেন। হুম, কিন্তু আমি গভর্নমেন্টের ব্যাপারটা তো বুঝতে পারছি না। আমি জানি না হুম, আপনি এটা এরকম করে বলা ঠিক কিনা। সরকারের যদি ধরেন ২ টো লোকের সাথে কথা বলেন, এমন হতে পারে যে আপনি ২ টো ওপিনিয়ন পাবেন। একজন মনে করছে ঠিক আছে, আরেকজন হতাশ খুব, কিছুই হচ্ছে না। এবং ২ জনই হয়তো রেসপন্সিবল লোক। তো এই থেকে আমি মনে করি পরিস্থিতিটা আসলে ভালো নয়। সবশেষ একটা এই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য বিশেষ করে জাতীয় পার্টির সঙ্গে নুরুল হক নূরের দলের যে একটা ইনসিডেন্ট ঘটলো এটার সমাধানটা কতদিনের মধ্যে প্রত্যাশা করেন বা কিভাবে এটা হতে পারে? আপনি কিভাবে এক্সপেক্ট করেন? আমি কিছু প্রত্যাশা করি না সরকারের কাছে। আমি মনে করি না তা। কারণ এখানে গভর্নমেন্ট যেভাবে অ্যাক্ট করতে পারত করেনি। আগেও যেটা করা উচিত ছিল করেনি। এখন ধরেন এটা নিষ্পত্তি হতে পারে যদি জাতীয় পার্টিকেও আবার অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়। তাহলে তো আওয়ামী লীগের আসার ব্যাপার থাকলো হুম। না। ওইটাও একটা দিক যে আমি স্বৈরাচারের প্রত্যাবর্তন যেটা বন্ধ করেছি। এই লজিক আপনি দাঁড় করাতে পারবেন। আপনি কি সেটা এক্সপেক্ট করেন? মানে আপনি সেটা চান? না, এক্সপেক্ট করি না। হুম, চাই মানে আমি তো আগে বলেছি যে আমি এরকম মনে করি না যে জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে। এটা মনে করি না আমি। মানে ওদের আমি হিসাবে এরকম দেখলাম যে তারা মনে করে যদি আওয়ামী লীগ এই জাতীয় পার্টির উপরে ভর করে নির্বাচন করে তাহলে they will become the opposition. হুম। এইটা আমার মনে হয় না। এখন ধরেন আমার এই মনের মধ্যে তো ভুলও থাকতে পারে। জি, জি। মানুষের এই চেতনার মধ্যে যাওয়ার যোগ্যতা সবার থাকে না এবং যোগ্য লোকও সবসময় কারেক্টলি বলতে পারে না। কিন্তু আমার এটা মনে হয় এবং এটা অনুমান করেন আপনি। হ্যাঁ, না অনুমান না, এটা আমি এই মনে ব্যাপারে হয়। হুম, মোটামুটি নিশ্চিত, কিন্তু চ্যালেঞ্জ করছি না। হুম, অতএব কেউ যখন বলছে তখন তিনি যদি বলেন ভাই ব্যান করে দিক আমার কি? ওকে। অ্যাটিটিউডটা আমার এরকম এটা আরকি। ওকে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে জি। যোগ দেওয়ার জন্য আমাদের সাথে। দর্শক আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপরে হামলা এবং নুরুল হক নূরের দলের সাথে জাতীয় পার্টির যে উম ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এবং আরো নানা দিক বর্তমানে আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির বৈঠক হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আজকের আলোচনায় এসেছে। এমন আরো বিষয় নিয়ে আলোচনার জন্য আপনারা প্রথম আলোর এই প্ল্যাটফর্ম প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখুন আমাদের প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।